যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। 1 2 3 4 বলি হ্যাঁ গা, এই সকাল সকাল টাকা গুনতে বসেছো কেন? হ্যাঁ বারে মনে নেই গেল মাসের শেষের দিকে না বলে কয়ে হুট করে তোমার বাপের বাড়ির লোকজন এসে গেল না? হ্যাঁ তো তারপর তারা কদিন থেকেও গেল। হ্যাঁ তারা এসেছিল, এই 2-4 দিন থেকেও ছিল। তার সাথে এই সাত সকালে টাকা গোনার কি সম্পর্ক? হ্যাঁ না, বড্ড ভুলো মন তোমার। তখন মাসের শেষ, হাত একেবারে খালি। তা কুটুম্ব আপ্যায়নের খরচ খরচা মেটাতে কটা ভারী ভারী কাঁসার বাসন বন্ধক দিয়ে মনে পড়েছে, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছিলে, এই তো? বুঝলে, কাল রাজবাড়ি থেকে মাইনে পেয়েছি, তাই ভাবলাম আর দেরি না করে আজই মন্ত্রী মশাইয়ের ধার মিটিয়ে থালা বাটিগুলো ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। মানুষটা তো আর সুবিধের নয়, বেশি দেরি হয়ে গেলে কখন আবার কি ফ্যাকড়া তুলবে কে জানে বাবা। তাই তো ঘুম থেকে উঠেই বাসি মুখে টাকা গুনতে বসে গেছি। বেশ করেছো গো। তবে বুঝলে গিন্নি, আমার নামও গোপাল। আমার সাথে ওই মন্ত্রী বেটা কোনো জারি জুরি ঘাটাতে পারবে না। হ্যাঁ, যাবো, মুখের উপর সুদ সমেত টাকাগুলো ছুঁড়ে দিয়ে থালা বাটিগুলো ফেরত নিয়ে চলে আসবো, ব্যাস। হায় 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 হায়, এ আমার কি হলো? 4 কাঠা ধান জমি মন্ত্রীর পেটে চলে গেল। আয় 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 আয়। আরে কি হয়েছে পুটির বাবা? সকালবেলায় কপাল চাপড়াতে চাপড়াতে আসছো কেন? কি হয়েছে কি? আর বলো না গোপাল ভাই, বীজ ধান কেনার জন্য 1 মাসের জন্য টাকা পিছু 4 আনা সুদে মন্ত্রী মশাই কাছ থেকে 20 টাকা ধার করেছিলাম। খালি হাতে? খালি হাতে টাকা ধার দেওয়ার মানুষ নাকি ও? 4 কাঠা ধান জমি বন্ধক রাখতে হয়েছিল আমায়। তারপর? আজ আমার 1 মাসের শেষ, তাই সুদ সমেত টাকা মেটাতে গিয়ে শুনলুম আজ ভোরে নাকি আমার 1 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। তো তাই তাই ওই জমি আজ থেকে মন্ত্রী মশাই। তা তুমি কিছু বললে না? বলেছিলাম তো, কিন্তু আমার কোনো কথাই কানে না তুলে উল্টে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। না না না, এ তো ভারী অন্যায়। তুমি একটা কিছু করো গোপাল ভাই, না হলে যে আমি পথে বসবো। দেখো দেখো, মন্ত্রীর কাছ থেকে ঘটি বাটি বাধা দিয়ে আমিও যে গেল মাসে কিছু টাকা ধার করে বসে আছি। সে কি, তুমিও ধার করেছো? তার মানে তুমিও ভেসেছো? যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে বাসনপত্র উদ্ধার করো। যা জোচ্চল লোক না ও। চিন্তা করো না, আমার জিনিসপত্রের সাথে তোমার জমিও উদ্ধার করে আনবো। পারবে গোপাল ভাই? সত্যি তুমি পারবে? দেখাই যাক না কি করতে পারি। যাও যাও, এখন আর কপাল না চাপড়ে মাথা ঠান্ডা করে বাড়ি যাও। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। ও গোপাল, তা এই সকালবেলায় বলো কি চাও? মানে ওই ফেরত দিতে এলাম। কি ফেরত দিতে এলে গোপাল? ওই যে গেল মাসের শেষ দিকে কটা ভারী ভারী কাঁসার বাসন বন্ধক রেখে আপনার কাছ থেকে 10 টাকা ধার করেছিলাম, তা সেই টাকা আজ শোধ করতে এসেছি। ও নিন, সুদ সমেত এই 12 টাকা রাখুন আর আমার বাসন আমায় ফেরত দিন। এ হে 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 হে, এত বিচক্ষণ লোক হয়ে এ তুমি কি করলে
করলে গোপাল? কেন, কি আবার করলাম? 15 দিনের জন্য তুমি টাকা ধার নিয়েছো, তাই তো? তা 15 পেরিয়ে আজ তো 16 দিন। হ্যাঁ, বন্ধকি মেয়াদ তো ফুরিয়ে গেছে গোপাল। তাই এখন ওই বাসনপত্র আইন মোতাবেক আমার। সে কি, একদিন দেরি হয়েছে বলে আমার বাসনপত্র আপনার হয়ে যাবে? কি আবার কেমন তর কথা? হ্যাঁ, আমার মানে মহাজনী কারবারের এটাই নিয়ম। এই নিয়ম মেনেই সকলে আমার কাছ থেকে টাকা ধার নেয়। বুঝেছি, ঠিক আছে, ওই বাসন তাহলে আপনার কাছেই রেখে দিন। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আপনি যদি ঘুঘু হন তাহলে আমি হলাম ঘুঘু ধরার ফাঁক। হাসালে গোপাল, হাসালে। ও, খুব হাসি পাচ্ছে বুঝি? হ্যাঁ, ঠিক আছে, প্রাণ খুলে হেসে নিন। তবে যেদিন ফাঁদে পড়বেন সেদিন এত কাঁদতে হবে, এত কাঁদতে হবে যে আপনার চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি? আর সেই চোখের জলের পুকুরে ডুবে মরতে হবে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, যা করতে পারো করে নিও। তবে মহারাজের কাছে নালিশ করে কিচ্ছু হবে না, কারণ এই কৃষ্ণনগরে মহাজনী কারবার কিন্তু নিষিদ্ধ নয়। না না পুটির বাবা, আমার এই রাজ্য মানে এই কৃষ্ণনগরে মহাজনী কারবার যখন নিষিদ্ধ নয়, তখন মন্ত্রীর বিরুদ্ধে আইনত কিছুই করতে পারবো না আমি। কিন্তু মহারাজ, মহাজনী কারবারের নামে কেউ যদি দুর্যোধনী কারবার ফেঁদে বসে? দুর্যোধনী কারবার? এই কথার মানে তো ঠিক বুঝলাম না। কেন, মহাভারতের দুর্যোধনের কথা ভুলে গেলেন? সেও তো ছলে বলে পাণ্ডবদের সব জমি জমা কেড়ে নিয়েছিল। ভুলে যাব কেন? আরে শেষে তো পাণ্ডব সখা শ্রীকৃষ্ণের সাহায্যে তারা আবার তাদের সবকিছু ফেরতও পেয়েছিল। ঠিক কথা। তাই ওই মন্ত্রী যদি দুর্যোধনী কারবার চালিয়ে যেতে থাকে, তাহলে আজকের এই গোপাল কিন্তু তার ভিটে মাটি চৌপাট করে দেবে। পারবে গোপাল, পারবে? ওই বদমাশটাকে শায়েস্ত করতে পারবে? বেটা মন্ত্রী হয়ে কিনা আইনের ফাঁক দিয়ে দেশের লোকের সর্বনাশ করছে। ঠিক পারবো মহারাজ, শুধু এই কাজে চাই আপনার সাহায্য। কি করতে হবে বলো? তাহলে কানে কানে বলি। হ্যাঁ, তাহলে সভার কাজ শুরু করা যাক। কি করে শুরু হবে রাজাধিরাজ? গোপাল যে আজও দেরি, দেখুন যান কোথাও গিয়ে করছে হয়তো বুদ্ধির ফেরি। সত্যি এই গোপালকে নিয়ে আর তো পারা যায় না, রোজ দেরি, রোজ দেরি। আমি এসে গেছি মহারাজ। আচ্ছা গোপাল, আজও তোমার দেরি হলো কেন? ওই যে সব জোগাড় যন্ত্র করছিলাম। জোগাড় যন্ত্র? কিসের কিসের আবার জোগাড় যন্ত্র? আগে বিদেশে বাণিজ্য করতে যাবার জোগাড় যন্ত্র। মহারাজ, আমাকে মাসখানেকের জন্য ছুটি দিতে হবে, আর ব্যবসার মূলধন হিসেবে 1000 খানেক টাকা। তাই এটা কি মামার বাড়ির আবদান নাকি? তুমি ব্যবসা করতে বিদেশ যাবে আর আমি জোগাবো মূলধন? বাবা বাবা বাবা। শুনুন মহারাজ, আমি কিন্তু ওই 1000 টাকা ধার হিসেবে চাইছি না। ও, তাহলে কি হিসেবে চাইছো? আপনি যদি আমাকে ওই টাকা দেন, তাহলে ব্যবসা করে ফিরে এসে আমি সুদ সমেত 1000 টাকা ফেরত তো দেবই, উপরন্তু দেব আমার লাভের আধা আধি বকরা। উরি বাবা, এ তো দারুণ প্রস্তাব। সুদ সমেত টাকা ফেরত, আর তার উপর লাভের আধা আধি বকরা। তার মানে তো অনেক টাকা। কি মহারাজ, আমার প্রস্তাবটা মনে ধরলো? না গোপাল, না, তোমার প্রস্তাবে আমি কিন্তু রাজি হতে পারছি না। মহারাজ তো দেখছি দারুণ বোকা। হ্যাঁ, ঘটে ঘিলু বলে কিচ্ছু নেই, না হলে এমন প্রস্তাব কেউ হাতছাড়া করে? হ্যাঁ, কেন মহারাজ রাজি হতে পারছেন না কেন? যদি ব্যবসায় লাভ না হয় তখন? লাভ না হলেও সুদ সমেত 1000 টাকা তো আপনি ফেরত পাচ্ছেনই। না গোপাল, তা হয় না। কেন হয় না? ধরো ব্যবসায় তোমার ভরাডুবি ঘটলো, আর তারপরেও আমি তোমার গলায় গামছা দিয়ে আসল আর সুদ আদায় করলাম। না 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 না, তা হয় না। আমি হলাম এ রাজ্যের মহারাজ, মন্ত্রীর মতন তো আর মহাজনী কারবার খুলে বসিনি আমি। সে কি, তলে তলে মন্ত্রী মশাই আবার মহাজনী কারবার চালায় নাকি? জানা ছিল না তো। সুযোগ বুঝে মহারাজ আমায় খোঁচা মারলো।
ঠিক আছে, ইট মারলে পাটকেলটি যে খেতে হবে সেটা একদিন টের পাইয়ে দেব। শোনো গোপাল, আমি বলি কি, ওই ব্যবসার ভূত মাথা থেকে নামিয়ে রোজ সময় মতো এই রাজসভায় এসো। না মহারাজ, একবার যখন ব্যবসা করব ঠিক করেই ফেলেছি, তখন বাণিজ্যে আমি যাবই। কিন্তু মূলধন পাবে কোথায়? সে আমি ঠিক জোগাড় করে নেব। দরকার হলে এই কৃষ্ণনগরের 1000 লোকের কাছ থেকে 1 টাকা করে ধার করব। তুমি কিন্তু মিথ্যে জেদ করছো গোপাল। আশা করি আপনি ভুলে যাননি যে আপনার গোপাল ভাঁড় একটু জেদি। ঠিক আছে, চলি মহারাজ। গোপাল, ও গোপাল ভাঁড়, গোপাল। আরে মন্ত্রী মশাই যে, কি ভাগ্য আমার। তা বলুন, কি মনে করে? তোমার সাথে গোপনে কথা বলতে এলাম গোপাল। গোপন? আমার তো সবাই আপন, তাই আমার গোপন বলে তো কিছু নেই। না না, সে কথা বলছি না, বলতে এসেছি তোমার প্রয়োজনের দিনে মহারাজ তো তোমায় কানাকড়িটাও ঠাকালেন না। ওই কঞ্জুসটার কাছ থেকে টাকা চাইতে যাওয়া আমারই ভুল হয়েছিল। আমি বলি কি গোপাল, তুমি বাণিজ্যে যাও। সে তো যাবই, কিন্তু টাকাটা আমি দেব। না মন্ত্রী মশাই, আপনার কাছ থেকে ধার নিতে পারবো না। কেন? আপনি তো আর খালি হাতে ধার দেবেন না, কিছু না কিছু তো বাধা রাখতেই হবে আপনার কাছে। এই বাড়ি ছাড়া আর তো কিছু নেই আমার। বাড়ি রাখলে তো আর লাভের ভাগ পাবো না। আরে না 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 না, অত চিন্তা করছো কেন? আমি তোমায় খালি হাতেই টাকা দেব। এসো বাচ্চা ধন, পথে এসো। কি ভাবছো গোপাল, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, এর মধ্যে আছে কর করে 1000 টাকা। নাও, রেখে দাও, রেখে দাও। এই, সত্যি সত্যি দিয়ে দিলেন? সত্যি কি ভালো মানুষ আপনি। এতদিন অকারণে শুধু শুধু আপনাকে ভুল বুঝে এসেছি মন্ত্রী মশাই। আরে ছাড়ো ছাড়ো, ওসব পুরনো কথা ছাড়ো। আজ থেকে আমরা বন্ধু। তা কবে যাচ্ছ? কালই যাত্রা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তা গোপাল, সুদ সমেত টাকা ফেরত, তার উপর লাভের আধা আধি বকলা, এসব পাবো তো? গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না মন্ত্রী মশাই। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আমি তাহলে এখন চলি গোপাল। হ্যাঁ, ভালোভাবে বাণিজ্য করে ফিরে এসো, তারপর না হয় দেখা হবে। হবে হবে, জরুর হবে। আসছে মাসে আবার হবে। বলেন কি মহারাজ, একেবারে কাক ভরে গোপাল বাণিজ্য তরী ভাসিয়ে চলে গেল? হ্যাঁ, শেষ রাতে আমার কাছে এসে প্রণাম করে বলল, মহারাজ আপনি তো টাকা দিলেন না, কিন্তু মন্ত্রী মশাই দিয়েছেন, তাই চললাম। কিন্তু এত গোপনে গোপালের বাণিজ্য যাত্রা করার কারণটা কি? গোপাল আমায় বলল যে কাল গভীর রাতে ঘুমের মধ্যে নাকি মা ভবানীকে সে দেখেছে। মা ভবানীকে স্বপ্নে দেখেছে? হ্যাঁ, স্বপ্নে মা ভবানী তাকে এক আশ্চর্য জায়গার হদিশ দিয়েছেন, যেখানে পৌঁছতে পারলে সে লক্ষ লক্ষ টাকার জিনিসের সন্ধান পাবে। এই জন্যই বুঝি সকাল থেকে ডান চোখটা নাচছে। লক্ষ লক্ষ টাকা লাভের আধা আধি বকরা, তার মানে তো অনেক অনেক টাকা। জয় মা ভবানী। এই এই, কি গো, আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমোবে? দিলে তো সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে। হ্যাঁ গা, সকলে তো জেনে গেছে যে তুমি বাণিজ্য করতে গেছো। তা এই 1 মাস ঘরে বসে কি করবে? আমি কি করব তার জবাব পরে দিচ্ছি। এখন তুমি বলো তো, 1 মাস ধরে তুমি কি কি করবে? সে তো তুমি আমায় সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছো। ঠিক সেই মতো কাজ করো কিন্তু। বুঝলে মন্ত্রী, তুমি নিজের থেকে হাজির হয়ে আমার কাজ কমিয়ে দিলে, না হলে তো তোমার ডেকে আনার জন্য এক্ষুনি লোক পাঠাতে হতো। খুব কি জরুরি দরকার মহারাজ?
বুঝলে মন্ত্রী, বিদেশে বাণিজ্য সেরে আমাদের গোপাল ঘরে ফিরে আসছে। গোপাল ফিরে আসছে কবে? পত্রে ওই যা দিন সময় লিখেছে সেই মতো যদি আসে তাহলে আজ ভোর রাতেই। আজ ভোর রাতে? কি আনন্দ! তোমার তো আনন্দ, এদিকে দুঃখে যে আমার চোখে জল এসে যাচ্ছে। কেন মহারাজ? যখন গোপাল টাকা চাইলো তখন দিলাম না, তখন দিলে বখরা বাবদ আজ আমার কত টাকা হতো। গোপাল কি অনেক টাকা লাভ করেছে মহারাজ? অনেক টাকা মানে কত যে টাকা সেটা তুমি আন্দাজও করতে পারবে না। পত্রে গোপাল লিখেছে মা ভবানীর স্বপ্নাদেশ মতো সে এবড়া ডেবড়া দ্বীপে নেমে এক প্রাচীন গাছের সন্ধান পেয়েছি, যে গাছে বছরে 10টা করে সোনার ফল জন্মায়। বলছেন কি মহারাজ? সবুজ গাছে সোনার ফল, এও কি সম্ভব? হ্যাঁ, মা ভবানীর ইচ্ছে থাকলে এ দুনিয়ায় সবই সম্ভব। জানো মন্ত্রী, পত্রে সে আরো জানিয়েছে যে ওই দ্বীপ থেকে এরকম আশ্চর্য গাছ নাকি সে গোটা 50 মতো পেয়েছে। তার মানে এ তো লক্ষ নিযুত কোটি টাকার ব্যাপার। না, কাল ভোর ভোর ওর বাড়িতে গিয়ে ওকে পাকড়াও করতে হবে। কি ভাবছো মন্ত্রী? মনে হচ্ছে তো গোপাল এবারে আমার থেকেও ধনী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। আমি এখন আসছি মহারাজ, আসছি। এই ওষুধটাও দেখছি গপ করে গিলে দিল। গোপাল, ও গোপাল! আরে আমি মন্ত্রী, মন্ত্রী গো মন্ত্রী। আরে মন্ত্রী মশাই যে, মহারাজের কাছে শুনলাম মা ভবানীর কৃপায় তুমি নাকি সোনার ফল ফলা গাছ পেয়েছো। ঠিকই শুনেছেন। সেই গাছগুলো কোথায়? ওই তো ওই 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 যে দেখুন, দাওয়ার ওই দিকটা দেখুন। হ্যাঁ, ডাই করে রাখা আছে। এই একটু বাদে সবগুলোকে মাটিতে পুঁতে দেব। সত্যি সোনার ফল ফলবে তো? এই যে গোপাল দাদা, ফিরে এসেছো দেখছি। এরা আবার কোথা থেকে এসে জুটলো? এই তো এইমাত্র ফিরলাম। আমরা কিন্তু আড়াল থেকে সব শুনে নিয়েছি। বাহ, সে তো ভালোই। সোনার ফল ফললেই তোমাদের থেকে নেওয়া সব টাকা ফিরিয়ে দেব। না না না, তা তো হবে না। তুমি বলেছিলে বাণিজ্য থেকে ফিরলেই সব টাকা দেবে, তাই এক্ষুনি টাকা দাও। না হলে ওই আমাদের একটা করে গাছ দাও। সর্বনাশ, 3টে গাছ বেরিয়ে যাবে। আমাদের যদি এক্ষুনি ওই গাছ না দাও তাহলে যারা যারা তোমার থেকে টাকা পায় সবাইকে খবর দিয়ে দেবো। সেরেছে, তাহলে তো সব গাছই বেরিয়ে যাবে। এই দেখো পুটির বাবা, এটা সম্ভব নয়। অনেক কষ্টে এই গাছ আমি পেয়েছি। তাহলে এক্ষুনি টাকা দাও। চুপ! আমার সামনে গোপালের সাথে এইভাবে কথা? কত টাকা, কত টাকা দরকার বলো, আমি দিচ্ছি। 10 টাকা করে প্রত্যেকের, আর খবরটা চেপে রাখার জন্যে এই নাও 100 টাকা, যাও ভাগো। গোপাল ভাই, কি? এই মানে বলছিলাম কি, ভরসা করে একটা কথা বলবো? একটা কেন, আপনার 1000টা কথাও আমি শুনতে রাজি আছি। আপনি আমার ব্যবসার মূলধন জুগিয়েছিলেন, এখন আবার 3টে গাছকে বেহাত হবার থেকে বাঁচালেন। আপনার উপকার কি আর ভুলতে পারি? মানে বলছিলাম কি, ওই গাছগুলো তুমি আর পুঁতবে কোথায়? তার থেকে বরং এগুলো আমায় দিয়ে দাও। আপনি কি বলছেন মন্ত্রী মশাই? সোনার ফল ফলবে এই গাছে, এগুলোর সবটা কি আপনাকে দিয়ে দেওয়া যায়? চুক্তি ছিল লাভের আধা আধি বকরা, তাই এর অর্ধেক ভাগ আপনার, অর্ধেক গাছ নিয়ে আপনি বাড়ি চলে যান। কিন্তু আমি যে সবগুলো চাই গোপাল, তার জন্যে আমার সাধ্যমতো সব কিছুই দিয়ে দেব তোমায়। বাবা, ঘুঘু তাহলে হাতে ঢুকেছে। কি ভাবছো গোপাল? না মানে দেখুন, ওই লোভ জিনিসটা আমার মধ্যে খুব একটা বেশি নেই, তাই এই গাছগুলো আমি অনায়াসেই দিয়ে দিতে পারি। কিন্তু একেবারে খালি হাতে দিয়ে দিলে লোকে আমায় বোকা বলবে তো, তাই একটু পাওনা গন্ডা সেরে নিতে চাই। বলো বলো, কি চাও তুমি?
নগদ হিসেবে আরো 1000 টাকা, আর আপনার ওই বাড়ি ঘর জমি জমা। ঠিক আছে, তাই হবে। আজ থেকে আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিক হলে তুমি। আর ওই মূলধনের 1000 টাকা ওটাও মুকুব করে দিলাম। ঠিক আছে হ্যাঁ, তাহলে নিয়ে যান চারাগুলো। তবে খুব শুদ্ধাচারে মাটিতে পুঁতবেন, কিন্তু বিশেষ করে যত্ন করবেন, মা ভবানীর দান বলে কথা। 1 বছরের মধ্যে ওগুলো সব ফেরত নিয়ে ছাড়বো। ও নিয়ে তুমি চিন্তা করো না। 1 বছরের মধ্যেই এ গাছে আমি সোনার ফল ফলিয়েই ছাড়বো। এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! সব গাছ যে শুকিয়ে মরলো, আমি যে ফতুর হয়ে গেলাম। ওই শয়তান গোপাল আমায় ঠকিয়েছে গো, আমায় ঠকিয়েছে। সে কি মন্ত্রী মশাই, এতদিন তো মহাজনী কারবার খুলে আপনিই সকলকে ঠকিয়ে এসেছেন। আপনাকে ঠকানো কি আমার মতো মানুষের কর্ম? বাজি বদমাস, বল গাছগুলো সব মরে গেল কেন বল। সে আপনি যদি যত্ন করে বাঁচাতে না পারেন, তাহলে সে দোষ কি আমার? আমি তো আর জোর করে আপনাকে সব গাছ গছিয়ে দিইনি। আমার যে ডাকছে রে, কাঁদতে ইচ্ছে করছে রে। তাহলে কাঁদুন, গলা ছেড়ে কাঁদুন। তবে মন্ত্রী মশাই, মনে আছে একদিন আপনাকে বলেছিলাম যে যেদিন আপনি ফাঁদে পড়বেন সেদিন এত কাঁদতে হবে যে আপনার চোখের জলে একটা পুকুর তৈরি হয়ে যাবে। ও বুঝতে পেরেছি। তুই তাহলে জেনে বুঝেই আমায়। ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি। আজ 12টা বাজাবো তো। চলুন না, আমিও যাচ্ছি, দেখি 12টা বাজলে কেমন লাগে। মহারাজ, আপনি এর বিচার করুন। কিসের বিচার? মহারাজ, এই বদমাস গোপাল আমায় ঠকিয়ে একেবারে সর্বশান্ত করে দিয়েছে। তাহলে তো বলতে হয় গোপাল ঠিক কাজই করেছে। এই প্রবাদটা জানো তো, শটে ষাট্টং সমাচারে। মানে? ওই সোনা ফলা গাছের ব্যাপার আমি সবটাই জানি। আমার সঙ্গে পরামর্শ করেই গোপাল তো এ কাজ করেছে। না হলে তোমার লোভ আর মহাজনী কারবারের নামে লাগাতার চচ্চুরি আমি বন্ধ করতে পারতাম না। একবারও ভেবে দেখলেন না মন্ত্রী মশাই, যে ফল ফুলের গাছে কি কখনো সোনার ফল জন্মায়? হায় হায় হায়, আমি যে পথে বসে গেলাম। হায় 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 হায়, আমি একেবারে পথে বসে গেলাম গো। জাহাপানা, আজ যেন আপনাকে কেমন অন্যমনস্ক লাগছে। কতগুলো প্রশ্ন মনের মধ্যে কিলবিল করছে। এই রে, তাহলে তো খুব বিপদ। তার বলতে? তাহলে এখন উপায় কি জাহাপানা? প্রশ্নগুলোকে মন থেকে খুঁচিয়ে বার করতে পারলেই তবে আমার শান্তি। তাহলে আমি এক্ষুনি খুঁচিয়ে দিই। বটে, কিন্তু জাহাপানা, কি দিয়ে খোঁচাবো? লাঠি দিয়ে না বাঁশ দিয়ে? যত সব জোটেও আমার কপালে। একটা বুদ্ধিমান লোক যদি থাকতো আমার সভায়। কেন জাহাপানা, আমি আবার কি করলাম? এখনো কিছু করনি, তবে এবার করবে। কি করব হুজুর? আমি তোমায় মুখে মুখে কয়েকটা প্রশ্ন করব, আর তুমি তার উত্তর দেবে। এই রে, কি বিপদ রে বাবা! প্রিয়রে, এই সকালবেলা আবার প্রশ্ন? বলো, কোন রাজ্য সর্বশ্রেষ্ঠ? যে করেই হোক নবাবের মন তো রাখতেই হবে। জাহাপানা, মুর্শিদাবাদ। বাহ, তাহলে এবার বলো, শ্রেষ্ঠ খাবার কোনটা? নবাবের প্রিয় মুর্গ মুসাল্লাম। क्या बात। এবার বলো তো, শ্রেষ্ঠ পোশাক কোনটা? নবাবের আল খাল্লা। আর শ্রেষ্ঠ বুদ্ধিমান? গোপাল। কি? ইয়ে এই
না মানে মানে মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। না 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 না, ঠিকই বলেছো, গোপালই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। তার মানে ওই গোপালকে আমার চাই, পয়সা দিয়ে হবে, না হলে ছলে বা কৌশলে ওকে আমার সভায় আনতেই হবে। কি করে? এবার সেটাই দেখবে, যা একটা কাজ ওকে দেবো তাতে ওই হেরে গিয়ে এখানে আসতে বাধ্য হবে। যা ভাবছিলাম ঠিক তাই, একেবারে ঠিক সময়ে হাজির। ও মা, এ তো আনন্দের কথা। হ্যাঁ, নবাব চিঠি পাঠিয়েছে, আনন্দে তো একেবারে ধেই ধেই করে নাচার কথা। এটা তাহলে নিশ্চয়ই নবাবের আমন্ত্রণ পত্র। বাহ 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 বাহ, বেশ বুঝে গেছো দেখছি। এ মা, আমি তো কিছুই বুঝলাম না। বোঝাবুঝির আর কি আছে? নবাবের মেয়ের বিয়ে আর আমরা সবাই কোনে যাচ্ছি। আরে তোমার মাথায় কি কিছুই নেই? পুরোটাই ফাঁকা? না না, আছে মহারাজ, আছে। হ্যাঁ, ওই গরুর পেটের খাঁটি গোবর। দেখো বাঁটুলটার বহুতবার বেড়েছে দেখছি। সুযোগ পেলে ऐसा পেঁচ দেব, ঠিক বুঝতে পারবে। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? নবাব এবারে একেবারে আমার সব থেকে প্রিয় সভাসদকেই হাতানোর তাল করেছে। যা করার এবার তোমাকেই করতে হবে, তোমাকে আমি ছাড়তে পারবো না গোপাল। আহা, সে না হয় করব, কিন্তু কাজটা কি? নবাবের ফরমান, পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন বোকাকে নিয়ে 10 দিনের মধ্যে নবাবের কাছে তোমাকে হাজির হতে হবে। আর যদি না পারো তাহলে তোমাকে চিরকালের মতো নবাবের সভায় নাকি থাকতে হবে। দেখ কেমন মজা, নে এবার খেলা সামলা। ওমা, এ কি কথা? গোপাল খুঁজবে বোকা? না হলে গোপালকেই চিরকালের মতো চলে যেতে হবে। চিন্তা তো সেটাই। না হলে কি হবে মহারাজ? নবাব একেবারে লোক পাঠিয়ে গোপালকে ধরে নিয়ে যাবে, আর তারপর ঢাই ধপাস একবারে আড়ং ধোলায় একেবারে চামড়া খুলে দেবে তোমার মুন্ডু। নবাব আসলে যেভাবেই হোক ওই গোপালকেই চায়। মহারাজ, তবে আমি কি বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দেব ওই বোকা খোঁজার জন্য? সেটা করলেও মন্দ হয় না, তবে মানে আপাতত না হয় মন্ত্রী মশাইকেই নবাবের কাছে পাঠিয়ে দিন। মন্ত্রীকে পাঠিয়ে দেবো? 5 বোকার মধ্যে একজন গেল, আর বাকি 4 জনকে না হয় কদিন পরে জোগাড় করে নিয়ে যাব। মন্ত্রীকে দিয়েই চালিয়ে দেবে বলছো? যদি না মন্ত্রী মশাইয়ের কোনো আপত্তি থাকে। যত হাসি তত কান্না, বলে গেছে রামমান্না। হাসো, যা হাসার এখনই হেসে নাও। এরপরে যখন নবাবের সভায় বসবে তখন বুঝবে কত ধানে কত চাল। না গোপাল, ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে কিন্তু চলবে না। তাহলে চোখ কান খোলা রেখে একটু দেখি তেমন কিছু নজরে পড়ে কিনা। একটা কাজ পেয়েছি বটে, বোকা ধরে আনা। বোকা যেন রাস্তায় মাঠে চড়ে বেড়াচ্ছে, আমি যাব আর পট করে ধরবো। নবাবের মাথায় আসেও বটে। এতদিন কৃষ্ণনগরকে বাঁচিয়েছ, এবার নিজেকে বাঁচাও। বোকা কোথায় পাই? বাহ, বেশ মজার ব্যাপার তো। না লোকটাকে একটু বাজিয়ে দেখতে হবে দেখছি। ওরে চল বাবা চল, আর একটুখানি রাস্তা বাকি আছে। চল বাবা চল, নে বাবা, কোন রকমে পৌঁছে দে। আরে ও ভাই, হ্যাঁ এই তো এদিকে। আরে দাঁড়াও, একটু দাঁড়াও। ওহো, এখনই আবার কার কি দরকার পড়লো রে বাবা? আরে দাঁড়াও, দুটো কথা আছে, একটু দাঁড়াও।
নাও নাও, যা বলার চটপট বলো দেখি। আহা, দেখছো না আমার গাধার কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, তাই একটু কষ্ট হচ্ছে বই কি। যখন বুঝতেই পারছো তখন চটপট বলো দেখি, কি কথা আছে? না, তেমন কিছু নয়। ওই বোঝাটা গাধার পিঠে না চাপিয়ে নিজের মাথায় বইছো, তাই। আমার বোঝা আমি যেখানে খুশি রাখবো। সেটা নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই, কিন্তু কিন্তুর কি আছে? হ্যাঁ, কিন্তুর কি আছে? দেখছো না, দেখছো না গাধাটা এমনি আমাকে বইছে। তা তো বইছেই। এরপর বোঝাটাকেও যদি বইতে হয় তাহলে ওর কষ্ট হবে না? হ্যাঁ, তাই একটু কষ্ট হচ্ছে বই কি। আর ওর কষ্ট হলে আমারও খুব কষ্ট হবে। তাই বোঝাটা ওর পিঠে না চাপিয়ে নিজের মাথায় চাপিয়েছ। এই তো, কি সুন্দর বুঝে গেছো। হ্যাঁ, তুমি যে একটা বড় মাপের বোকা সেটা আমি ভালোই বুঝে গেছি। বলো বলো, আর কি বলবে? বলছিলাম তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। সে তোমার পছন্দ তুমিই জানো। না না, তুমিও জেনে রাখো, তোমাকে সঙ্গে করে একটা জায়গায় নিয়ে যাব। আমি কাছেই থাকি, একবার হাঁক পারলেই চলে যাব। না না না, এই কদিন তুমি রাজবাড়িতে থাকবে, আমার পিছনে পিছনে এসো। যাক, 5 বোকার একটা পেলাম, বাকি থাকলো 4। পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে গিয়ে আজ খুব দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই, সবাই খুব সাবধানে চল। আরে ব্যাপারটা কি বলতো? কই কই, আরে হ্যাঁ তাই তো। এই রাত্রিরে একটা লোক মাঠের মাঝখানে মাটি খুঁড়ছে। আরে তাই তো, ওর কি মাথা খারাপ নাকি? চলো না সামনে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল, গিয়ে দেখি কি করছে। ওই দেখ, মাঝে মাঝে আবার আকাশের দিকে তাকিয়ে কি সব হিসাব করছে, আবার খুঁড়ছে, আবার কি সব বিড়বিড়ও করছে। আরে দাঁড়া দাঁড়া, ভালো করে শুনতে দে, কি যেন বলছে। টাকাটা গেল কোথায়? চাঁদটা বাঁ দিকে ছিল না মেঘটা বাঁ দিকে ছিল? না না, চাঁদটা ডান দিকে ছিল। এখানেই তো পুঁতেছিলাম। কোথায় গেল কোথায় গেল? ও আবার কি সব টাকা টাকা করছে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, মাঝে মাঝে টাকা টাকা করে চেঁচাচ্ছে। এক্ষুনি একবার গোপাল দাদুকে খবর দিতে হবে। হ্যাঁ, গোপাল দাদুই ঠিক ব্যাপারটা বুঝতে পারবে। আমি আর পুটি এখানে থেকে লোকটার ওপর নজর রাখছি। হ্যাঁ, সেই ভালো, আমরা বরং গোপাল দাদুকে ডেকে আনি। ও আস্তে আস্তে, একটু আস্তে চল না। না না, চলো ওখানে তাড়াতাড়ি যেতে হবে। তোরা যে কি দেখে এত লাফালাফি করছিস কে জানে। তুমি দেখলে তুমিও লাফাবে। হ্যাঁ, বলিস কি? এইরকম ব্যাপার? ওই তো এসে গেছি, ওই 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 সামনেই লোকটা আছে, ওই দেখো। চল চল চল, দেখি ব্যাপারটা কি। ঠিকই বলেছিস, ব্যাপারটা আমারও কেমন যেন গোলমেলে লাগছে। তাহলে আমরা কি করব এখন? না না, যা করার আমিই করছি। কি করবে গো গোপাল দাদু? ওকে গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এই যে, ও ভাই, আরে শুনছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ শুনছি। কাজের সময় খালি ডাকাডাকি। বলি হলোটা কি? ওরকম খাবলে খুবলে মাটি তুলছো কেন? আরে বাবা, মাটিতে টাকা পুঁতে রেখেছিলুম, এখন দেখছি কোথায় আছে। তোমার ঠিক মনে পড়ছে এখানেই পুঁতে রেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, এখানেই ছিল, এখন পাচ্ছি না। এই রাত্রিরে খুঁজলে টাকা পাবে? এই বোকার মতো কথা বলো না তো। এই রে, লোকটা তো গোপাল দাদুকে বোকা বলছে। নিজে যেন খুব বুদ্ধিমান। চুপ কর, ওই তো লোকটা আবার কি বলছে। আরে বাবা, আমি তো টাকাটা রাত্রিরেই পুঁতে রেখেছিলুম, তাহলে রাত্রিরে খুঁজবো না কেন? হ্যাঁ, মনে হচ্ছে এই বেটাও একটা আস্ত মাথা মোটা। দেখি আর একটু ঘাঁটিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, এইখানেই তো থাকার কথা, ঠিক এইখানটা। তা ভাই, ওই টাকা তো পুঁতেছিলে, কিন্তু কোনো নিশানা করা ছিল কি? আমি কোনো কাঁচা কাজ করি না ভায়া। সে তো বুঝতেই পারছি। যেখানে পুঁতেছিলুম ঠিক সেই জায়গাটার ওই মাথার উপর চাঁদ ছিল, আর এক টুকরো মেঘ। ঠিক ওই দেখো ঠিক এখন যেমনটি আছে।
তাহলে তো একদম খাঁটি নিশানা করেছ হে। আমাকে কি তোমার মতো বোকা ভেবেছো? এই লোকটা তো দেখছি নিরেট বোকা। ঠিকই তো, না হলে আকাশের চাঁদ দেখে কেউ মাটি খোঁড়ে? এবার আরেকজনকে পাওয়া গেল। আর এই যে তোমরা ওখানে ওই হাঁদার মতো দাঁড়িয়ে না থেকে এখানে এসে একটু খুঁজে দেখো না। হ্যাঁ, সে না হয় পরে দেখবো, কিন্তু তুমি এই টাকাটা রাখো আর বাড়ি চলো। এই তো আমার টাকা। নিশ্চয় নিশ্চয় তুমি আগেই তুলে নিয়েছিলে। কি করে বুঝলে এটা তোমার টাকা? বুঝবো না, এটা তো আমার টাকাটার মতোই দেখতে। ঠিক বলেছ। এখন চলো আমার সাথে। কোথায় কোথায়? মহারাজ ডেকেছেন, চলো। চলো। 5 বোকার 2টো পেলাম, বাকি থাকলো 3। আজ 1 সপ্তাহ হয়ে গেল, গোপালের কোনো পাত্তাই নেই। বেটা নবাবের ভয়ে নির্ঘাত কোথাও ঘাপটি মেরে আছে। বাবা যেখানেই লুকিয়ে থাকুক নবাব ছাড়বে না। নবাব এবার গোপালকে আচ্ছা বেঁচে ফেলেছে। খালি অলক্ষণে কথা। নবাব যে গোপালকে নিয়ে নেবে তার কোনো চিন্তা নেই। গোপাল যদি কোনো একটা বুদ্ধি খাটাতে পারতো। না না, এবার বোধহয় আর রক্ষে নেই। আরে আরে আরে, এই তো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একেবারে জলজান্ত। একো বেটা দেখি দিব্যি মেজাজি আছে। অবশ্য ও হারলেই আমার মঙ্গল। কিন্তু তোমার বোকা খোঁজা কত দূর? তা একটু দূর আছে বই কি। সে কি? হাতে যে মাত্র 2 দিন। দেখি তার মধ্যেই কিছু একটা করতে হবে। আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি মহারাজ। কি দেখছো? গোপালের কপালে দুঃখ আছে। ঠিকই বলেছেন, এদিকে বোকা লোক থাকলে এতদিনে ঠিকই পাওয়া যেত। তবে কি বোকা খুঁজতে গোপালকে বিদেশে যেতে হবে নাকি? সে গুড়ে বালি, ওই খোঁজার আগেই নবাব গোপালকে খুঁজে তুলে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই খবর পেয়েছি এক অদ্ভুত বিদেশি পর্যটক নাকি কৃষ্ণনগরে এসেছে। তাই নাকি? নবাবের চর নয় তো? কি বললেন? অদ্ভুত? তবে তো একবার বাজিয়ে দেখতে হয়। আরে ওই তো কে যেন এদিকে আসছে না। আগে তো কখনো এখানে দেখিনি। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। নির্ঘাত সেই বিদেশি। কিন্তু ব্যাপারটা কি, ওই রকম করে হাঁটছে কেন? যাই, একেবারে সামনে গিয়ে হাজির হই। বাছা ধানের হাড়ির খবর বার করেই ছাড়বো। হ্যাঁ, এই জায়গাটা খোঁজা হয় নাই। কি ওই দিকটা দেখি তো, ওই দিকটা দেখি। ও ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি উহাকে খুঁজিতেছি। এই মরেছে। কাহাকে খুঁজিতেছ ভাই? 1 বছর আগে আমার একটা ঘোড়ার বাচ্চা হারিয়ে গেছিল। 1 বছর আগে হারিয়েছে আর এখন খুঁজছো? আমি উহাকে ঠিক খুঁজিবই। তোমার ঘোড়া তুমি খুঁজবে, তাতে আমার কি? কিন্তু ভাই, হাতটা ওরকম করে আছো কেন? ওই বাচ্চার মাপ এইটাই ছিল। ওই মাপ ধরেই উহাকে খুঁজিতেছি। এই মাথা মোটাটাকে দিয়েই মনে হচ্ছে আমার কাজ হবে। উহা যে কোথায় গেল? সে যেখানেই যাক, সেই বাচ্চা তো এতদিনে বড় হয়ে গেছে। তুমি একটা বোকা আছো। বাচ্চাই থাকে, উহা বুড়া হয় না। তুমি তাহলে আরেকটু খোঁজাখুঁজি করো, আমি না হয় তোমাকে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে খুঁজে আসবো। বহুত আচ্ছা। 5 বোকার 3টে পেলাম, বাকি থাকলো 2। গিন্নি, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। নবাবের কাছে যাওয়ার জন্য যেন একেবারে হাঁপা করছে। নবাব যখন ডেকেছে তখন যেতে তো হবেই। কিন্তু নবাব যখন হিসাব চাইবে, সে না হয় একটা কিছু বুঝিয়ে দেব। আমাকে যাই বলো, নবাবকে বোকা বানানো অত সহজ নয়। তাহলে বাকি 2টো বোকা না হয় দেখিয়ে দেব। বোকা কি তোমার ঝুলিতে আছে যে চাইলেই বার করে দেবে?
ঘটে বুদ্ধি থাকলে ঝোলা থেকে বোকাও বের হয় গিন্নি। তোমার এই বুদ্ধি তোমার কাছেই রাখো, আমি কিন্তু মুর্শিদাবাদ যাব না, এই বলে দিলাম। কাউকে কোথাও যেতে হবে না, সব যেমন ছিল তেমনই থাকবে। কই কই এখনো তো গোপালের কোনো পাত্তা নেই জাহাপানা। না এসে বেটা যাবে কোথায়? আর না এলে তো আরো ভালো, একেবারে পাকাপাকি ভাবে নিয়ে আসবো। কিন্তু যদি ওই বোকাদের জোগাড় করতে পারে? এটা অসম্ভব কাজ। প্রত্যেক মানুষই কিছুটা বোকা আর কিছুটা চালাক হয়, শুধু বোকা কেউ হয় নাকি? আপনি যা একটা ফোন দিয়ে এঁটেছেন না, তাতেও কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ তবে বাবা, এ কি আর তোমার বুদ্ধি? সেই জন্যই তো ব্যাটার টিকিটাও দেখা যাচ্ছে না। আরে আরে এই তো গোপাল। আরে তাই তো, আমি এসে গেছি জাহাপনা। কিন্তু আর বাকি সব? আর ওই 5 জন বোকা আছে, সবাই আছে। কিন্তু এ তো দেখছি 5 জনের বদলে 3 জন মাত্র। আরো 2 জন আছে জাহাপনা, ঠিক সময়ে সবাইকেই হাজির করব। সেই ঠিক সময়টা কখন হবে শুনি? ওই 2 জনকে জোগাড় করতে পারলেই হবে। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে তাকে নিয়ে এসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই নবাবের দয়া হলেই হবে। আমার দয়া? আগে রাস্তায় আসার সময় একজন লোকের সাথে আলাপ। তারপর সব কথা বলতে সে বলল তার সন্ধানে 2 জন বোকা আছে। তাহলে নিয়ে আসুক। মানে তাদের আনতে হলে 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। বেশ তো, দিয়ে দাও। আমি কোত্থেকে দেব? তা আপনি যদি এক্ষুনি 1000 স্বর্ণ মুদ্রা না দেন, তাহলে সব থেকে বড় বোকা দুটো হাতছাড়া হয়ে যাবে। কি করব জাহাপনা? ওই বোকা দুটোর জন্য এখনই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। ওই বোকা দুটো আমার চাই। নবাবের যখন এই ইচ্ছে, তখন তাই হবে। টাকা দিয়ে এসেছি জাহাপনা, ও এক্ষুনি বাকি 2 জনকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ এদের বোকামি প্রমাণ করো। এই প্রথম জন। গাধাটা এমনি আমাকে বইছে। তা তো বইছেই। এরপর বোঝাটাকেও যদি বইতে হয়, তাহলে ওর কষ্ট হবে না? যেখানে পুঁতেছিলুম ঠিক সেই জায়গাটার ওই মাথার উপর চাঁদ ছিল, আর ছিল আর এক টুকরো মেঘ। কি করে বুঝলে এটা তোমার টাকা? এটা তো আমার টাকাটার মতোই দেখতে। হাতটা ওরকম করে আছো কেন? ওই বাচ্চার মাপ এইটাই ছিল, ওই মাপ ধরেই উহাকে খুঁজিতেছি। সেই বাচ্চা তো এতদিনে বড় হয়ে গেছে। তুমি একটা বোকা আছো, বাচ্চা বাচ্চাই থাকে, উহা বুড়া হয় না। আরে বাবা রে বাবা, আরে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। আমার তো একেবারে দাঁতে ব্যথা হয়ে গেছে। না 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 গোপাল, এবার বাকি 2 জনকে হাজির করো। ওরাই বা বাকি থাকে কেন? কিন্তু বাকি 2 জন গেল কোথায়? লোকটা তো বললো এক্ষুনি নিয়ে আসছে, কেন যে দেরি করছে? লোকটা না এলেই মঙ্গল। মনে হচ্ছে ওর জন্য আপনাকে আর একদিন অপেক্ষা করতে হবে জাহাপনা। আর একদিন? হ্যাঁ জাহাপনা। ব্যাটা ঠিক এটা ওটা বুঝিয়ে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখছে। বেশ বেশ বেশ, আমি রাজি। তাহলে কালকেই না হয় হাজির করব। পেয়ে গেছি জাহাপনা, 5 জনকেই পেয়ে গেছি। মনে হচ্ছে আজ আর কোনো নাটক করবে না। কালকে 3 জন তো না হয় হলো, আর বাকি 2 জন? একজন আমি নিজে, আর একজন নবাব স্বয়ং। আমি বোকা? তুমি বোকা? কি সাহস! হ্যাঁ, কি সাহস জাহাপানা! বোকা যখন বলেছো, তখন প্রমাণ তোমাকেই করতেই হবে। না হলে নবাব একেবারে জিভ টেনে ছিঁড়ে দেবে তোমার। জাহাপনা, আমি নিজে বোকা, কারণ একটা অজানা লোককে বোকা খোঁজার জন্য 1000টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। সেটা নয় বুঝলাম, কিন্তু আমি? আপনি বোকা, কারণ একজন বোকাই সমস্ত নবাবী কাজকর্ম ছেড়ে আর একজন বোকার জন্য অপেক্ষা করতে পারে। আর তাছাড়া আবার কি?
বোকা না হলে আপনি আরেকজন বোকাকে হাজির করার জন্য অন্যের কথায় বিশ্বাস করে 1000 স্বর্ণ মুদ্রা খরচ করতে পারতেন। ইয়ে না মানে সেই বোকা তো ফিরেও আসতে পারে। আগে সে ফিরে এলে আপনার জায়গায় ওর নামটাই বসিয়ে দেব। 1000 স্বর্ণ মুদ্রা পেয়েও যে আবার ধরা দিতে আসে, তার চেয়ে বড় বোকা আর কে আছে? গোপাল তো দিব্যি সব হিসেব বুঝিয়ে দিল। গোপালকে ফাঁদে ফেলতে গিয়ে এখন তো দেখছি আমি নিজেই ফাঁদে পড়ে গেছি। কিন্তু এবার কি হবে জাহাপানা? এই কথা যদি সারা রাজ্যে জানাজানি হয়ে যায়। না না গোপাল, তোমায় আমি আলাদা করে আরো 1000 স্বর্ণ মুদ্রা দেবো। শুধু আমাকে এই বোকা বানানোর গল্পটা কাউকে বলো না, তোমাকেও আমার চাই না। এইবার বাচ্চা পথে এসো। তাহলে এটাই আপনার পাকা কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পাকা কথা। বেশ, তাই হবে, যেমন আপনার মর্জি জাহাপনা। উফ, বাঁচলাম। আপনি যদি ডালে ডালে যান, আমিও যে তাহলে পাতায় পাতায় যাই জাহাপনা। আমার নাম গোপাল ভাঁড়। তাহলে 15 দিনের জন্য ছুটি চাইছো? আগে হ্যাঁ মহারাজ। জানি তোমার অনেক ছুটি পাওনা আছে, ছুটি তুমি চাইতেই পারো, আর আমিও না করব না। তবে গোপাল, এই 15 দিন ছুটি নিয়ে কি করবে তুমি বলো তো? মহারাজ, ভাবছি একটু পিসির বাড়ি যাব। হ্যাঁ, পিসির বাড়ি? হ্যাঁ মহারাজ, পিসির বয়স হয়েছে, আজ আছে কাল নেই, তাই ভাবছি একবার দেখেই আসি। ঠিক আছে, যাও, তবে ওই ঠিক 15 দিন। তুমি তো আবার কোথাও গেলে সেখানে আঠার মতো আটকে যাও, আসবার নামটি অব্দি করো না। এবার তা হবে না মহারাজ, আপনি দেখে নেবেন। কি ব্যাপার মন্ত্রী, তোমার আবার এই 7 সকালে উদয় কেন? মহারাজ, ছুটি চাই। এসে গেল আমার জন্মশত্রু। আমি যেহেতু ছুটি চাইছি, অমনি ওনাকেও ছুটি দিতে হবে। ছুটি? না 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 না, সেটা এখন কি করে হবে? গোপাল 15 দিনের জন্য ছুটি নিচ্ছে। শোনো, ছুটি কাটিয়ে গোপাল ফিরে আসুক, তারপর না হয় তুমি ছুটি নেবে। গোপাল ছুটি নিচ্ছে? তাহলে তো সোনায় সোহাগা, মনের সুখে নিজের ফন্দি আঁটা যাবে। কিন্তু আমার যে ছুটির বড় দরকার মহারাজ। কেন কেন? আমার শাশুড়ি মায়ের যে এখন তখন অবস্থা। সে কি? হ্যাঁ মহারাজ, কবিরাজ জবাব দিয়ে গেছে, এই সময় যদি তার মেয়েকে নিয়ে তার সামনে হাজির হতে না পারি, তাহলে যে শ্বশুর বাড়ির লোকের কাছে আমি সারা জীবন ছোট হয়ে থাকবো। না 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 না, শ্বশুর বাড়ির লোকের কাছে তোমাকে আর ছোট হয়ে থাকতে হবে না। ছুটি তুমি পাবে, তবে কতদিনের জন্য সেটা তো ঠিক বলতে পারছি না মহারাজ। জমে মানুষে লড়াই বলে কথা। তবে কথা দিচ্ছি, জম বা মানুষ যেই হারুক না কেন, লড়াই মিটে গেলেই চলে আসবো। ঠিক আছে, যাও। মহারাজের অশেষ কৃপা। মন্ত্রী মশাইয়ের যে শাশুড়ি আছে, এমন কথা তো কখনো শুনিনি। আরে আছে আছে, নিশ্চয়ই আছে। ও যত বড় মিথ্যেবাদী হোক না কেন, শাশুড়িকে নিয়ে মিথ্যে কথা বলবে? না 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 না, তা হয় না গোপাল, তা হয় না। ভালো, না হলেই ভালো। শোন, যার জন্যে তোদের রাজ্যের সীমানার বাইরে এই ভাঙা মন্দিরে ডেকে পাঠিয়েছি। ব্যাপার খুব গম্ভীর মনে হচ্ছে। খুব গম্ভীর। শোন, বন্দি করে ওই বেটা কৃষ্ণচন্দ্রের হাত থেকে রাজ্যটা আমি কেড়ে নেব, আর একবার আমি রাজা হয়ে বসলে তোদের একজনকে করে দেবো মন্ত্রী, আর একজনকে সেনাপতি। সত্যি? তবে তবে এসব কবে হবে মন্ত্রী মশাই? সেসব আলোচনা করতেই তো তোদের এখানে ডেকেছি। তার আগে বলতো, তোরা আমার সাথে থাকতে রাজি কিনা? আমাদের কি পাগলা কুকুরে কামড়েছে যে রাজি হব না? এবার এবার কি করতে হবে বলুন তো? শোন, আমি ভেক ধরবো। ভেক? সেটা আবার কি? আরে মুখ্য, ছদ্মবেশ রে, ছদ্মবেশ। আমি হব হিমালয় ফেরত এক সাধু বাবা, আর তোরা দুজন হবি আমার চেলা। জব্বর জমবে কিন্তু। সব সময় মনে রাখবি, হিমালয়ের চূড়ায়
বরফের ওপর বসে আমি কিন্তু বছরের পর বছর সাধনা করে সিদ্ধি লাভ করেছি। কি দারুণ গল্প। ফাজলামি ছেড়ে যা বলছি মন দিয়ে শোন। আমি মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারি। এই বেয়াদপের দল, এতে আবার হাসির কি হলো? আরে আপনি তো নিজের ভূত ভবিষ্যৎটাই বলতে পারেন না, তা অন্য লোকের ভূত ভবিষ্যৎ বাতলাবেন কি করে? আরে তোদের এই মন্ত্রী মশাই নয়, কাঁচা বুদ্ধি দিয়ে কোনোদিনই কাঁচা কাজ করে না। তারপর শোন, মন দিয়েই শুনছি, আপনি বলে যান। রাজ্যের শেষ প্রান্তে আমি একটা আখড়া খুলবো, তোরা জান প্রাণ লাগিয়ে শুধু আমার প্রচার করে যাবি। ঠিক আছে, করে যাব। আর প্রচার যদি ঠিকঠাক হয় তখন দেখবি একদিন এই কৃষ্ণনগরের লোকের মুখে মুখে আমার নাম রটতে থাকবে। শেষে একদিন আমার নাম রাজামশাইয়ের কানে গিয়েও পৌঁছাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মহারাজ নিজের ভূত ভবিষ্যৎ জানবার জন্য আপনার কাছে এসে হরতে দিয়ে পড়বেন, তাই তো? ঠিক তাই। তখন এমন ভবিষ্যৎবাণী ছাড়বো না, মহারাজ সোজা আমার হাতে রাজ্য সঁপে দিয়ে দেশত্যাগী হয়ে যাবে। ব্যাস, তখন আর আমায় দেখে কে? হ্যাঁ, এটা বেশ ভালোই ফন্দি এঁটেছেন, কিন্তু একটু পয়সা করি না পেলে ওই প্রচারের কাজে ভালো করে মন বসাতে পারবো না। বুঝতেই তো পারছেন যা বাজার পড়েছে। ব্যাস ব্যাস, আর বোঝার দরকার নেই। কাজের কাজ কিছুই শুরু হলো না, কিন্তু আগে ভাগে পয়সা হাতাবার ব্যাপারে দুই মানিক চোর একেবারে উস্তাদ। এই নে, টাকার আওয়াজ শুনতে পাচ্ছিস তো? কি মধুর! মনে হচ্ছে যে থলির মধ্যে জল তরঙ্গ বাজছে। আপনি আর কোনো চিন্তা করবেন না, রাজ্য জুড়ে এমন প্রচার শুরু করব না যে আপনার আখড়ার সামনে একেবারে লাইন লেগে যাবে। তোর মুখের কথা যেন সত্যি হয়। আর হ্যাঁ শোন, আমার নাম হবে হ্যাঁ, সাধু কৃষ্ণচরণ। না 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 না, ওই সাধু কৃষ্ণচরণ নামটা কেমন মেরে 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 শোনাচ্ছে। মেরে শোনাচ্ছে? তাহলে কি নাম দেওয়া যায়? আপনার নাম হবে স্বামী কৃষ্ণচরণ। বাহ 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 বাহ, বড় ভালো নাম দিয়েছিস রে, বড় ভালো নাম, বড় ভালো নাম। বুঝলে গিন্নি, তোমাকে নিয়ে পিসিমার বাড়ি যাব বলেছিলাম, কিন্তু এখন দেখছি যাওয়া হবে না। কেন হবে না? মহারাজ ছুটি দেননি বুঝি? না না, মহারাজ ছুটি মঞ্জুর করেছেন। তাহলে যাবে না কেন? আসলে শাশুড়ির এখন তখন অবস্থা দেখিয়ে মন্ত্রীও বেশ কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে, কিন্তু মন্ত্রীর শাশুড়ি জীবিত আছে বলে আমার তো মনে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্ত্রীর শাশুড়ি বেঁচে আছে কি মরে গেছে তাতে তোমার কি? যদি বেঁচে থাকে তাহলে তো ল্যাটা চুকেই গেল, কিন্তু যদি না থাকে তাহলে এই কদিন মন্ত্রী কেন ছুটি নিল সেটা আমায় খুঁজে বার করতে হবে। তাতে তোমার লাভ? আমার লাভ নয় গিন্নি, লাভ লোকসান এই কৃষ্ণনগরে বলা তো যায় না। ওই ষড়যন্ত্রী মন্ত্রী কখন কি পেঁচ কষে। তাহলে ছুটি নিয়ে বাড়ি বসে থাকবে? থাকবো থাকবো, তবে আত্মগোপন কর, মন্ত্রী বেটা যেন জানতে না পারে যে আমি বাড়িতেই আছি। শুনুন বাবারা, শুনুন মায়েরা, নিজেদের ভূত ভবিষ্যৎ যদি জানতে চান তাহলে চলে আসুন স্বামী কৃষ্ণচরণের আখড়ায়। স্বামীজি মাত্র কয়েকটা দিন এখানে অবস্থান করবেন। তাই অযথা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন।
বাবার কাছ থেকে ভবিষ্যৎ জেনে নিয়ে নিজের ভাগ্যকে পুড়ে ফেলুন ওই শাড়ির আঁচলে কিংবা পাঞ্জাবির বুক পকেটে। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন আসুন। এ সুযোগ হারাবেন না, হারাবেন না, হারাবেন না, হারাবেন না। এই সাধু বাবাকে দেখতে যাবি? চল তাহলে। এই যে বাবা, আপনি দয়া করে বলুন এবছর ধানের ব্যবসায় আমার কত লাভ হবে? আয় আয় দেখি বাবা, আমার কাছে আয়। আমি হলাম সাধু স্বামী কৃষ্ণচরণ। আমি তোর মাথা ছুঁয়ে বলে দিচ্ছি তোর ব্যবসায় লাভ হবে নাকি লোকসান হবে। ভবিষ্যতং দেখেন দেখেন পাচ্ছিনাং কেন এই তং পেয়েছেন। ভয় নেই রে বাবা, ভয় নেই। ভাগ্য তোর সাথে আছে, তুই একদম ভয় পাসনি। তুই ধানের ব্যবসা কর, অগাধ সম্পত্তির মালিক হবি। বাবা 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 বাবা, কি যে আনন্দ হচ্ছে না আমার। কিন্তু কিন্তু আগের জ্যোতিষীটি যে বলল আমার ভাগ্যে কোনো লাভের চিহ্নই নেই। আরে ওরা তো সব ভেজাল সাধু। আমি হিমালয় ফেরত সাধু স্বামী কৃষ্ণচরণ। আমার গণনা অব্যর্থ। আমার গণনাতেই তো ওই কৃষ্ণ মানে তোদের রাজা কৃষ্ণচন্দ্র রাজ্য পেল। আবার আমার কথা শুনল না বলেই তো সিরাজ বেটা ইংরেজদের সাথে খামোকা বিবাদে জড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদের নবাবেরও ভাগ্য গণনা করেছেন আপনি? ওরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছি রে। দেবাদিদেব মহাদেবের সঙ্গে কত রাত যে হিমালয়ের চূড়ায় বসে আড্ডা দিয়েছি। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। আরে শুধু গুরুদেবের জয় নয় রে, বল জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। সবই যে তাদের অপার লীলা। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। তা কোথায় গিয়েছিলে? জানো, নদীর ঘাটে আখড়া বানিয়ে হিমালয় ফেরত এক সিদ্ধ সাধু এসে বসবাস করছেন, তার কাছে গিয়েছিলাম। জানো, সে আমাকে দেখেই হড়হড় করে সব বলে দিল। কি বলে দিল? দেখো, আমি তো আর তার কাছে রানীর পরিচয় যাইনি, গিয়েছিলাম সামান্য এক গৃহবধূর পরিচয়, কিন্তু আমাকে দেখেই বলে দিল যে আমি রানী। তারপর অনেক সত্যি কথার মধ্যে তিনি একটা খারাপ কথাও বললেন। খারাপ কথা? হ্যাঁ, বললেন যে ওর স্বামীর সামনে খুব মন্দ সময় আসছে, তিনি একবার তোমায় তার সাথে দেখা করতে বলেছেন, সামনাসামনি তোমাকেই সব কথা বলবেন। তাই নাকি? তাহলে তো তার সাথে একবার দেখা করে আসতে হয়। বৎসরা, প্রচার ঠিকঠাক হচ্ছে তো? প্রচারে কোনো ঘাটতি নেই প্রভু। আজ রানী এলো বটে, কিন্তু রাজা তো এখনো এলো না। আরে আসবে আসবে, যা ওষুধ পড়েছে না, দেখবেন দেখবেন ওই সুসুর সুসুর করে ঠিক আসবে প্রভু। সাধু আর চেলা দুটোকে কেমন যেন চেনা চেনা লাগলো না? হ্যাঁ, তোর তো সবকিছুই চেনা চেনা লাগে। এরপর দেখবি ভিন গ্রহের এক অতিমানবকেও তোর চেনা চেনা লাগবে। না রে গুলটে, এই সত্যি সত্যি আমারও না ওদেরকে ভীষণ চেনা চেনা লেগেছে। কোথায় যেন ওদের দেখেছি। সাধু বাবার মুখের আদলটা অনেকটা যেন আমাদের মন্ত্রী মশাইয়ের মতো।
চল গোপাল দাদুকে গিয়ে ওই সাধুর ব্যাপারে বলি। নামটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, স্বামী কৃষ্ণচরণ। চল চল, আর দেরি করে লাভ নেই। চল চল। বলিস কি রে, সাধুটাকে চেনা চেনা লাগলো? মুখের আদলটাও বলছিস অনেকটা মন্ত্রীর মতো। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, যা করার আমিই করব। তবে মনে আছে তো, আমি এখন পিসিমার বাড়িতে বেড়াতে গেছি। তুমি নিশ্চিন্ত থাকো দাদু, তুমি যে বাড়িতেই আছো এ কথা আমরা ছাড়া আর কেউ জানতে পারবে না। মহারাজের কানে তাহলে খবরটা চলে গেছে দেখছি। মহাশয় কোথা থেকে আসছেন? স্বামীজি কি ভেতরে আছেন? আছেন, ধ্যানে বসেছেন। তবে কি আমি পরে আসব? না না, আর্ত মানুষের কল্যাণের জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাই আপনাদের জন্য তার ওই দ্বার সদা সর্বদা খোলা আছে। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। সাধু বাবা, গুরুদেব। এলি রে, কৃষ্ণ নাকি? আমি তো নিজের পরিচয় দিইনি, তবু আপনি আমায় চিনতে পারলেন কি করে? পাগল ওরে, এসব বহুদিনের যোগ সাধনার ফল। তুই কে, তুই কি করিস, তোর বংশ পরিচয় কি, তা সব আমি গড় গড় করে বলে দিতে পারি রে। তাহলে স্বামীজি, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বল বল বৎস বল, আমি অবশ্যই চেষ্টা করব তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। আগে বাবা, আমার সাধের রাজ্য, আমার নামের রাজ্য কৃষ্ণনগরের কোনোদিন কোনো ক্ষতি হবে না তো? অতে এসো চাঁদ, বড় কঠিন প্রশ্ন করলি রে। তুই আমার সন্তানের মতো, তাই এত বড় রূঢ় কথাটা আমি তোকে বলি কি করে? হ্যাঁ, যত রূঢ়ই হোক না কেন, আমি শুনতে প্রস্তুত। শোন তবে, তোর এখন মঙ্গলে শনির উদয় হয়েছে। রাহু তো দেখছি জীব লগ লগ করে তোকে খেতে আসছে। মানে ভীষণ ভীষণ খারাপ সময় আসছে তোর। সে কি? 3 দিন, আগামী 3 দিনের মধ্যে তোর রাজবাড়ির মাথায় আচমকা বাজ পড়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। গুপ্ত ঘাতকের হাতে খুন হয়ে যাবি তুই। শত্রুপক্ষ তোর রাজ্য কেড়ে নেবে। এর কি কোনো প্রতিকার নেই? থাকবে না কেন রে? তবে সে বড় কঠিন। আমার রাজ্যের মঙ্গলের জন্য আমি সব কিছু করতে রাজি। তাহলে যোগ্য কারোর হাতে রাজ্যের ভার তুলে দিয়ে 3 বছরের জন্যে দূরে কোথাও চলে যা। তাই যাব স্বামীজি, শুধু শুধু গোপালকে আসতে দিন। আহা, আবার এর মধ্যে গোপাল আসছে কেন? কারণ আমার পর ওকেই আমি যোগ্য বলে মনে করি। তোমার মনে করা ঘেঁচু। ওরে, তোর রাজ্যে তোর পরে একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে তোর মন্ত্রী। মন্ত্রী? ওরে পাগল, গোপাল তোর চোখে ঠুলি পরিয়ে রেখেছে রে। ওই ঠুলি খুলে ফেলে খালি চোখে তাকা, তবেই দেখতে পাবি তোর মন্ত্রীর গুণপনা। এটা মন্ত্রী এখন সাধু সেজে নিজেই নিজের ওকালতি করছে। দাঁড়া, তোমার হচ্ছে। ঠিক আছে, কটা দিন তাহলে ভেবে দেখতে দিন আমায়। এ কি করলেন মন্ত্রী মশাই? মাত্র 3 বছরের জন্য মহারাজকে দূরে ভাগাবার ব্যবস্থা করলেন। মহারাজ তো তারপর ফিরে আসবে, তখন কি হবে? মুখ্য কথা কাজ। আরে বাবা, 3 বছর কেন, 3 দিন হাতে পেলেই না এই কৃষ্ণনগরকে আমি ছিপড়ে করে দিতে পারি, বুঝলি? বুঝলাম। এবার তোমায় এমন বোঝাবো না, বুঝবে? তখন খেলার নাম বাবাজি কাকে বলে। কি বলছো কি? স্বামীজির কথায় তুমি এক বস্ত্রে সবকিছু ছেড়ে ছুড়ে গৃহত্যাগী হবে? এছাড়া
আর যে কোনো উপায় নেই রানী। আমি যে এই রাজ্যকে নিজের প্রাণের অপেক্ষাও বেশি ভালোবাসি রানী, তাই চাই না আমার কারণে রাজ্যের কোনো ক্ষতি হোক। তবু একবার রাজ জ্যোতিষী রাজ পণ্ডিতের সঙ্গে আলোচনা করতে পারতে, গোপালের জন্য অপেক্ষা করতে পারতে। আরে আরে কোথায় পাবো বলো তো গোপালকে? তার পিসির বাড়ির ঠিকানা কি আমি জানি নাকি? সে তো মন্ত্রীর শ্বশুর বাড়ির ঠিকানাও তুমি জানো না। তাতে কিছু যায় আসে না। আমি কাগজে মন্ত্রীর নাম লিখে দিয়ে যাব আমার পরে এই রাজ্যের রাজা হবে মন্ত্রী। তাহলে চলেই যাচ্ছেন মহারাজ? গোপাল, গোপাল তুমি ফিরে এসেছো গোপাল? আমি তো কোথাও যাইনি মহারাজ, আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। মানে কি বলতে চাইছো তুমি? আমার সাথে একবার আখড়ায় চলুন, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বুঝলি বটা, মাটার মাংসটা যা হয়েছে না, কদিন ধরে স্বামীজি সেজে না শুধু হবিষ্যি খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি ধরে গিয়েছিল। আজ মাংসের কালিয়া খেয়ে মুখটা যেন ছেড়ে গেল। তা আপনার দেওয়া কথাটা মনে আছে তো? আপনি রাজা হলে আমি মন্ত্রী আর আমার এই ঘটা সেনাপতি। আরে দাঁড়া দাঁড়া, ওই কেষ্টটাকে তাড়িয়ে আগে তো রাজা হই। মিথ্যেবাদী ফেরেববাজ, তোমার রাজা হবার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব আজ। গেল গেল, সব খুলে গেল, সব খুলে গেল। মন্ত্রী, তুমি এত বড় শয়তান! যাও যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। আমায় এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। এর আগে বহুবার বহু অন্যায়ের পরেও তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবার আর নয়, তুমিও কারাগারে যাবে। কারাগার? ক্ষতি কি? শ্বশুর বাড়ি যাবেন বলে ছুটি নিয়েছিলেন, শ্বশুর বাড়ির বদলে এবার না হয় একটু মামার বাড়ি থেকে ঘুরে আসুন। গোপাল, কেবল তোমার জন্য আজ একটা বড় বিপদের হাত থেকে আমি আর আমার সাধের কৃষ্ণনগর রক্ষা পেল। এটা শুধু আমার জন্য হয়নি মহারাজ, এটা সম্ভব হয়েছে আমার ছোট্ট বন্ধুদের জন্য। মানে? ওরাই তো আমায় খবরটা দিয়েছিল। তাই নাকি? তা কোথায় তারা, কোথায়? ডাকো ডাকো ওদের। ওরে, তোদের আর আড়ালে থাকতে হবে না, বেরিয়ে আয় বেরিয়ে আয়। গোপাল, তোমাদের জবাব নেই। যেভাবে তোমরা মন্ত্রীকে শায়েস্তা করলে তা হয়তো আমি কোনোদিনই পারতাম না। আর এই মন্ত্রী বেটা শয়তানি থামানো সম্ভব হতো না। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। শুধু গোপাল নয় মহারাজ, এই পুঁচকেরাও ধন্য।